ওয়াকার জন্মগতভাবে বেঈমান, ও শরীরে রয়েছে বেঈমানের রক্ত, ও শরীরে রয়েছে বেশ্যার রক্ত। ওর দাদা বিশ্বাসঘাতক ছিল, ওর নানা বিশ্বাসঘাতক ছিল। এই খানকির পোলার তারেক রহমান সাহেব, আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁজা খেয়েছেন নাকি কোকেন নিয়েছেন? আপনি আপনার হাড় মাংস ভেঙে গুঁড়া করেছে। এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন কুল্লুক দিচ্ছেন কতগুলো লেনদন পড়া হারামজাদাদের পাশে নিয়ে। আপনি এখনো সাদির মতো বালছলদের পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন। বালছল কতগুলো। নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণ কাকে চায় কাকে চায় না। আপনি কেউ না, নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। নাজিক আমাদের উদাহরণ, ওটা কি কোরআন শরীফ নাকি ভাই? ফ্যাসিস্ট পার্টি কি হলো এভাবে নিষিদ্ধ হয়েছে? জার্মানির কি হয়েছে ওটা কি আমার জন্য উদাহরণ? আমি কি ওরকম হবো? আমি আমার মতো চলবো, আমার দেশ আমার মতো চলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হয়েছে এখানে? তার থেকে তো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কোনটা ভয়ঙ্কর আপনি বলবেন একভাবে, জনগণ বলবে আরেকভাবে। জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই। জনগণ সাংবাদিক মাসুদ কামাল 2024-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশের অন্যতম সাংবাদিক, যিনি সবসময় আওয়ামী বন্দনায় ব্যস্ত থাকেন আর সমালোচনা করতে থাকেন ইউনূস সরকারের। এটা হলো ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের যার যার পছন্দ হয়েছে ওই লোকগুলো আইনা সে সরকার বানাইছে, আর কিছু না। ডক্টর ইউনূসের বিপ্লবের চেতনা ধারণ করে কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশের আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। হাসিনাকে ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিক মাসুদ কামাল কেন বাংলা এডিশন একটি বিশেষ প্রতিবেদন বের করেছেন এই মাসুদ কামালকে নিয়ে। মাসুদ কামাল আসলে আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতেছেন। বাংলাদেশে গোলাম মওলা রনি, মাসুদ কামাল, সাংবাদিক পান্না এরা কিন্তু আওয়ামী লীগের সুরে কথা বলেন, অনেকে মনে করে থাকেন। কিন্তু যখন শেখ হাসিনা ছিল তখন কিন্তু এরা শেখ হাসিনার পক্ষে কথা বলেননি। এর পেছনে কারণ কি? অনেকে মনে করেন এই তিনজন হয়তোবা আওয়ামী লীগের কিছু খেয়েছেন। তা চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ওয়াকার জন্মগতভাবে বেঈমান, ও শরীরে রয়েছে বেঈমানের রক্ত, ও শরীরে রয়েছে বেশ্যার রক্ত। ওর দাদা বিশ্বাসঘাতক ছিল, ওর নানা বিশ্বাসঘাতক ছিল। এই খানকির পোলার নিজে বিশ্বাসঘাতক। দেশের এই মুহূর্তে আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় দাঁড়াতে ব্যর্থ হই, 1971 সালে 16 ডিসেম্বর যে মকারি দেখেছেন পাকিস্তানি জেনারেলরা ভারতীয়দের কাছে সারেন্ডার করে, আপনারা দেখবেন এই বাংলাদেশে ওই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হবে। দয়া করে আল্লাহর ওয়াস্তে এটা হতে দিবেন না। আমরা নতুন মির্জাফরের ভূমিকা 2009 সালে 25 এপ্রিল থেকে দেখে আসছি। এই বেঈমানের বাচ্চা, এই নিমখারামের বাচ্চা, এই বিশ্বাসঘাতকের বাচ্চা, এই লেন্টি করার বাচ্চা ওয়াকারুজ্জামানের কার্যক্রমকে যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফর যেন নির্বিঘ্নে হয়। অনলাইনে যারা কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, কে ওয়াকারের পক্ষে বলেছে, কে ওয়াকারের বিপক্ষে বলেছে, কে আগে বলেছে, কে পরে বলেছে, আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না। ওয়াকার হচ্ছে মির্জাপুরের বংশধর। আজকের আমি বললাম, আমি যা যা বললাম এটা এখন সার্বিকভাবে প্রমাণিত। ওয়াকার তার শরীরে রয়েছে বেঈমানের রক্ত, বেশ্যাদের রক্ত। ওর দাদা ছিল বেঈমান, ওর নানা ছিল বেঈমান, ও নিজে একটা বেঈমান। আমরা যদি এখনো অবজার্ভ করতে ব্যর্থ হই, আমরা যদি এখনো সঠিক চেহারা বুঝতে ব্যর্থ হই, তাহলে আমাদের জন্য আর একটা বিধ্বংসী অবস্থা ভারতের দিক থেকে আসবে। বিএনপি এখন বাংলাদেশের রাজনৈতিক দল বাদ দিয়ে তারা ভারতের স্বার্থ সংরক্ষণ করতে ওয়াকারের শরণাপন্ন হয়েছে, যার জন্য ওয়াকার বেগম জিয়ার সাথে দেখা করেছিল। নৌবাহিনীর প্রধান এই দায়িত্ব নিয়েছে, বিমান বাহিনীর প্রধান এই দায়িত্ব নিয়েছে, পুলিশের প্রধান এই দায়িত্ব নিয়েছে, বিডিআর এর প্রধান এই দায়িত্ব নিয়েছে। এসব খানকির ছেলেরা, এসব বিশ্বাস ছেলেরা দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফরকে যাতে বাধাগ্রস্ত করা যায়। রাস্তায় বেরিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আমাদের সবাইকে দাঁড়াতে হবে একটা কারণে। এটা 1971 সালের 16 ডিসেম্বর না যে পাকিস্তানের পরাজিত জেনারেলরা ভারতের কাছে আত্মসমর্পণ করে। আমরা ওই আত্মসমর্পণ চাই না। আমরা চাই বাংলাদেশে ছাত্র জনতার সামনে ভারতীয় শক্তি আত্মসমর্পণ করবে, ইনক্লুডিং জেনারেল ওয়াকার, ইনক্লুডিং হাসিনা মাগি, ইনক্লুডিং হাসিনাকে এবং আওয়ামী লীগকে সমর্থনকারী সব খানকির ছেলেরা। এই ব্রিফিং গুলো কে নেয়? ওয়াকার নেয়। কেন নেয়? ভারতের সাথে কোঅর্ডিনেশন করে। এই শুয়োরের বাচ্চা
ইংরেজদের মাগি সাপ্লাইকারীর বংশধর, পলাশীর প্রান্তরের দ্বিতীয় মির্জাফর, এই শুয়ারের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করার জন্য সার্বিকভাবে কাজ করে আসছে আগস্টের 5 তারিখ থেকে। দর্শকবৃন্দ, এই কথাগুলো আপনাদেরকে আজকের থেকে না, আমি কন্টিনিউয়াসলি আমি বলে আসছি। এই কথাগুলো ওয়াকার আগস্টের 5 তারিখ থেকে সে একের পর এক বিভিন্ন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হার্ডল তৈরি করেছে। হার্ডল মানে কি? বাধা তৈরি করেছে প্রত্যেকটা কাজে। এখন আপনারা আমাকে বলতে পারেন, জেনারেল ওয়াকার শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যকে রক্ষা করে 1400 মানুষের মৃত মানুষের সাথে বেইমানি করে 20 কোটি জীবিত মানুষদের সাথে প্রতারণা করে শেখ পরিবারের দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে সে রক্ষা করেছে। জেনারেল ওয়াকার, তুমি রয়ের 353 জন 51 জন রয়ের এজেন্টদেরকে তুমি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলে, তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে দেশ থেকে সাহায্য করে দেশে গুম খুন হয়ে যাওয়া মানুষদের সাথে চরম বেইমানি করেছিল ওয়াকার। তুমি, তোমার বাবা, তোমার দাদারা, তোমার নানারা দেশের সাথে গাদ্দারি করে ব্রিটিশ রাষ্ট্রকে মাগি সাপ্লাই দিছে, ব্রিটিশ রাষ্ট্রকে মুরগি সাপ্লাই দিছে। কুত্তার বাচ্চা, তুমি তাদের বংশধর। শুয়োরের বাচ্চা, তুই তো জন্মাইছিস মির্জাফর হইয়া, খানকির পোলা। তোর বাবা দাদা ফজলুর রহমান আর সাদেক খান এরা ছিল ব্রিটিশদের তাবেদার। আর কুত্তার বাচ্চা তুই ভারতের তাবেদার, ভারতীয় কুত্তার বাচ্চা। তোকে, তোর দাদাকে আর নানাকে টাইটেল দিয়েছে খান বাহাদুর, তোরে দেবে কি শীল, তোরে দেবে কি ঘোষাল, তোরে দেবে কি হারামজাদা চন্দ্রশীল কুত্তার বাচ্চা। হারামখোরের বাচ্চা তোকে কি খেতাব দেবে? পদ্মশ্রী না গুয়েটশ্রী? হারামজাদা বেঈমানের বাচ্চা। তোর বউয়ের বোনকে বালরত্ন না দেশরত্ন বানিয়েছিস হারামজাদা শুয়োরের বাচ্চা। ওনারা প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুটো পত্রিকাকে পছন্দ করেন না। এই দুটো পত্রিকার ব্যাপারে ওনাদের মধ্যে এক ধরনের অ্যালার্জি কাজ করে। আমার বিবেচনায় বাংলাদেশের প্রিন্ট মিডিয়া বলতে যা বোঝায় যতগুলো আছে তার মধ্যে তুলনামূলক পেশাদারিত্ব এই দুটো পত্রিকাতে বেশি বলে আমি মনে করি। আপনি দেখবেন প্রথম আলোতে অনেক নিউজ হয়, ওষুধ দিয়ে নিউজ খুব কম হয়। কেন কম হয়? কারণ ওনাদের ওষুধ কোম্পানি আছে। সাংবাদিক মাসুদ কামাল 2024-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশের অন্যতম সাংবাদিক, যিনি সবসময় আওয়ামী বন্দনায় ব্যস্ত থাকেন আর সমালোচনা করতে থাকেন ইউনূস সরকারের। এটা হলো ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের যার যার পছন্দ হয়েছে ওই লোকগুলো আইনা সে সরকার বানাইছে, আর কিছু না। ডক্টর ইউনূসের বিপ্লবের চেতনা ধারণ করে কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশের গণমাধ্যম জগতে সাংবাদিক মাসুদ কামাল এক চেনা নাম। সাংবাদিকতার আদর্শ এবং নৈতিকতার জায়গা থেকে বিচার করলে একজন সংবাদকর্মীর দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ থাকা। কিন্তু মাসুদ কামালের কর্মকাণ্ড ও বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি যেন আওয়ামী লীগের এক অনানুষ্ঠানিক মুখপাত্রে পরিণত হয়েছেন। সম্প্রতি একটি টিভি টক শোতে মাসুদ কামাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কড়া সমালোচনা করতে গিয়ে বলেন, এটা ডক্টর ইউনূসের সরকার, ইউনূসের পছন্দের লোকজনকে ধরে ধরে নিয়ে এসে সরকারে বসিয়েছে। এ সময় তিনি প্রধান উপদেষ্টা নিজেই বিপ্লবী চেতনা ধারণ করে কিনা এমন প্রশ্নও উত্থাপন করেন। এই সরকার ইলেকশন করার জন্য আসছে উল্লেখ করে তিনি বলেন, বিয়ের আসরে মেয়েরা কবুল বলার জন্যই সেজে গুজে বসে, কিন্তু কবুল বলে না। বিয়ের পাত্রীর সাথে প্রধান উপদেষ্টাকে তুলনার পর কবে নির্বাচন দেয়া হবে এমন প্রশ্ন করেন তিনি। বিয়ের আসরে না ওই যে মেয়েরে বলে বাবা কবুল বলো, ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গেছে বুঝছে, তারপরে কিন্তু কবুল কয় না, খালায় কয় হ্যাঁ আমি শুনছি হয়ে গেছে। তো উনি তো কবুল বলার জন্যই আসছেন রে ভাই। তো বলেন কবে ইলেকশন হবে?
বলতে সমস্যাটা কি? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাংবাদিকতার আদর্শ ছেড়ে তিনি যেন আওয়ামী লীগ বন্দনায় ব্যস্ত হয়ে পড়েছেন এবং যে কোনো উপায়ে বর্তমান সরকার ও ছাত্র উপদেষ্টাদের দমন করার একটি হাতিয়ার হয়ে উঠেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের মতের দ্বিমত নিয়েও সমালোচনা করেন মাসুদ কামাল। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে অযোগ্য বলে পদত্যাগ করতে বলেন। এই মুহূর্তে উচিত হবে দুটো অপশন আমার কাছে, হয় প্রধান উপদেষ্টা এই দুইজনকে বের করে দিবেন, অথবা প্রধান উপদেষ্টা নিজে অপমানকে হজম করে তারপর থেকে পদত্যাগ করবেন। মাসুদ কামাল তার সাংবাদিকতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি নিরপেক্ষতার ধার ধারেন না, বরং তার সাংবাদিকতা আওয়ামী লীগের স্বার্থ রক্ষার জন্য নিয়োজিত। বিশেষ করে 2024 সালের পর তিনি যেন আওয়ামী লীগের মিডিয়া ক্যাম্পেইনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। টেলিভিশন টক শো এবং সংবাদ মাধ্যমে তার উপস্থাপনা দেখে অনেকেই মনে করেন তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে কাজ করছেন। টাকায় শেখ মুজিবের ছবি থাকায় এবারের ঈদে নতুন টাকার নোট না দেয়া নিয়েও বেশ চটেছেন মাসুদ কামাল। এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, নোটে বঙ্গবন্ধুর নাম থাকলে কি কামড় দেবে কেউ? মানুষকে কষ্ট করাবে কিন্তু নতুন টাকা দেবে না, কারণ ওর মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে। এই বঙ্গবন্ধুর ছবি আপনারা কি করছে? কামড় দিছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? সে কি যেন কোনো লোক? স্বৈরাচার পতনের পর বাংলাদেশে ইসলাম চর্চা নিয়েও নিজের ক্ষোভ ছেড়েছেন মাসুদ। তার ভাষ্য, ভারতীয়দের থেকে কোনো অংশে কম নয়। এই যে নানা ধরনের মোরাল পুলিশিং হচ্ছে, করোনা কিভাবে পড়তে হবে, পর্দা করতে হবে কিনা, রাস্তাঘাটে যখন একজন লোকে এই ধরনের মোরাল পুলিশিংয়ের কারণে যখন পুলিশ কাউকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে ছাড়ানোর জন্য থানায় যেয়ে তারা ধর্ণা দিচ্ছে, যে নারী অভিযোগ করেছিল সেই নারীকে ডেকে এনে সেটা প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে, এই যে মোরাল পুলিশিংগুলি হচ্ছে, এটা কি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নয়? আওয়ামী লীগের জন্য যেন বুক ভরা দরদ কামালের। আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে দ্বিমুখী বক্তব্য দিয়ে আবারও বিতর্কিত হয়েছেন তিনি। মাসুদ কামালের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কখনো এই পত্রিকাগুলোর প্রশংসা করেন, আবার কখনো কঠোরভাবে সমালোচনা করেন। তার এই দ্বৈত নীতি সাধারণ জনগণের মাঝে ব্যাপক প্রশ্নের সৃষ্টি করেছে। গত বছর বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে মাসুদ কামাল প্রথম আলো ও ডেইলি স্টারের প্রশংসা করেন এবং বলেন এই দুই পত্রিকায় পেশাদারিত্ব বেশি। আমি একজন সংবাদকর্মী এবং একজন সংবাদ পাঠক হিসেবে আমার বিবেচনায় বাংলাদেশের প্রিন্ট মিডিয়া বলতে যা বোঝায় যতগুলো আছে তার মধ্যে তুলনামূলক পেশাদারিত্ব এই দুটো পত্রিকাতে বেশি বলে আমি মনে করি। আবার ছাত্র আন্দোলনে হাসিনার পতনের পর এই মাসুদই ভোল পাল্টে প্রথম আলোর সমালোচনাও করেন। আপনি দেখবেন প্রথম আলোতে অনেক নিউজ হয়, ওষুধ দিয়ে নিউজ খুব কম হয়। কেন কম হয়? কারণ ওনাদের একটা ওষুধ কোম্পানি আছে। মাসুদ কামালের বক্তব্যে প্রায়ই লক্ষ্য করা যায় তিনি আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক নীতিগুলোকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। রাজনৈতিক উদ্দেশ্যে সংবাদকে ব্যবহার করার সবচেয়ে বড় উদাহরণ হতে পারেন মাসুদ কামাল। তিনি বিপ্লবী ছাত্র ও উপদেষ্টা পরিষদ নিয়েও নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ান। আওয়ামী লীগ ছাড়া এখানে আপনি সবার গ্রহণযোগ্যতা আসলো এটা আমি মনে করি না। অভিযোগ থাকা এক জিনিস, আর দল অ্যাজ এ হোল দল সেটা আরেক জিনিস। মাসুদ কামালের কথাবার্তায় প্রায় শেখ মুজিবকে নিয়ে অতিরঞ্জিত বন্দনা লক্ষ্য করা যায়, যা বাস্তবতাকে আড়াল করে কেবল আওয়ামী লীগের স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক মাসুদ কামালকে নিয়ে বাংলা এডিশনের যে একটি বিশেষ প্রতিবেদন আপনারা দেখলেন, এ বিষয়ে আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই।